হ্যাঁ দেখো, বাকলিং অফ কলামস। আচ্ছা, বাকলিং বলতে কি বোঝায়, আর কলাম তো জানোই। আচ্ছা, কলাম হচ্ছে স্ট্রাকচারাল মেম্বার। স্ট্রাকচারে কি কি থাকে সাধারণত, যদি আমি বলি লোড, লোড ইয়াটা কি, লোড ডিস্ট্রিবিউশন বা লোড, লোড পাথ যদি বলি, লোড পাথটা হচ্ছে, ধরো আমরা কোথা কিসের উপরে দাঁড়াই থাকি, স্ল্যাবের উপরে দাঁড়াই থাকি না, তাহলে আমরা ভার্টিক্যাল লোড দিচ্ছি স্ল্যাবের উপরে, স্ল্যাব থেকে কোথায় যাই, বিমে, ওকে, বিম থেকে যাই কোথায়, কলামে। তাহলে লোড পাথটা হচ্ছে কি, স্ল্যাব থেকে, স্ল্যাব থেকে বিম, বিম থেকে কোথায়, বিম থেকে হচ্ছে কলামে, ওকে। তাহলে তাহলে অবশ্যই চিন্তা করতে হচ্ছে যে আমার কলামটা হচ্ছে সবচেয়ে বেশি মজবুত থাকতে হবে সবকিছুর থেকে। আচ্ছা, এখন হচ্ছে বাকলিং অফ কলামস। কলাম বাকলিংটা কলামসের ক্ষেত্রে কেন আসতেছে, বিমের ক্ষেত্রে কেন আসে নাই, বা স্ল্যাবের ক্ষেত্রে কেন আসে নাই, শুধুমাত্র কলামের ক্ষেত্রে বাকলিং যে যে ফেনোমেনাটা সেটা শুধু কলামের ক্ষেত্রেই বলা হয়। আচ্ছা, এটা কেন বলা হয়, এটা হচ্ছে ধরো বাকলিং সাধারণত বিমে সাধারণত এক্সিয়াল লোড আসে না। যে এক্সিয়াল লোড আসে যে শুধু কলামের ক্ষেত্রে, এক্সিয়াল লোড তো বুঝতেছো, যে একটা মেম্বারের এই যে টেনশন অথবা কম্প্রেশনকে কি বলি, এক্সিয়াল লোড, ঠিক আছে। তো এক্সিয়াল লোডের কারণে সাধারণত সে ডানে বা বাঁয়ে একটু ডিফ্লেক্ট করতে পারে, সেটাকেই বলে যে বাকলিং। আচ্ছা, বাকলিং যদি বলি, বাকলিং কিসের জন্য হয়, বাকলিং হয় স্ল্যান্ডারনেস রেশিওর জন্য। স্ল্যান্ডারনেস রেশিওটা কি, স্ল্যান্ডারনেস রেশিওটা হচ্ছে, ধরো আমার কলামটা হচ্ছে যে একটু বেশি স্ল্যান্ডার, স্ল্যান্ডার বলতে বোঝায় যে ধরো উইথ ভার্সা, মানে হচ্ছে বি বাই টি রেশিও, মানে কি রেশিও, বি বাই টি রেশিও, আমি দেখাচ্ছি চিত্র এঁকে। ধরো এটা হচ্ছে একটা কলাম, হ্যাঁ, কলাম তো চিনতেছো, বিল্ডিং এর যে কলাম গুলো আছে সেইগুলার লোড কিভাবে আসে, এভাবে ডাউনওয়ার্ড লোড আসে না, তাহলে কলাম সবসময় কম্প্রেশনে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইভাবে এইভাবে যদি কলামে একটা লোড পড়ে, তখন এই লোডের কারণে সে হচ্ছে এইভাবে বেন্ড করে একটু, ঠিক আছে, মানে তার ডিফ্লেক্ট করে, একটু ব্যান্ড করে, এই ব্যান্ডিংটাকেই বলে যে বাকলিং। আচ্ছা, এই এটা এটা কি জন্য হয়, এটা হচ্ছে যে ধরো এই কলামের লেন্থটা যদি অনেক বড় হয়, তাহলে তুমি কি বলতে পারবা, বাকলিংটা বেশি না, মানে হচ্ছে যে সে, মানে বাকলিংটা বেশি হবে, কেন বেশি হবে জানো, মানে লেন্থটা বেশি হওয়ার কারণে তার প্রতিটা ফাইবারের, মানে হচ্ছে যে আনসাপোর্টেড লেন্থ বলে, মানে হচ্ছে যে এইদিকে সাপোর্ট আছে, এইদিকে সাপোর্ট আছে, কিন্তু এই এই যে লেন্থটা আছে সে, এই যে লেন্থটুকু আছে সেটা হচ্ছে আনসাপোর্টেড, সেই মানে হচ্ছে যে এইদিকেও ডিফ্লেক্ট করতে পারে বা হচ্ছে এইদিকেও ডিফ্লেক্ট করতে পারে। তো এই লেন্থটাকে বলে আনসাপোর্টেড লেন্থ, যে লেন্থটা সাপোর্ট না, সেই লেন্থটা যদি বেশি হয়ে যায় তখন বাকলিং এর একটা বাকলিং হইতে পারে আর কি। আচ্ছা, এখন দেখো বাকলিং হচ্ছে দুই ধরনের হয়। কি কয় ধরনের হয়, দুই ধরনের বাকলিং হয়, একটা এক ধরনের বাকলিং হয় গ্লোবাল বাকলিং বলে, আরেক ধরনের বাকলিংকে কি বলে, লোকাল বাকলিং, ঠিক আছে। গ্লোবাল বাকলিং কি আর লোকাল বাকলিং কি, গ্লোবাল বাকলিং হচ্ছে যে পুরা কলম, পুরা যে কলামটা আছে পুরা কলামটার যদি বাকলিং একসাথে হয় তখন তাকে বলে গ্লোবাল বাকলিং। আর লোকাল বাকলিং হচ্ছে যে ছোট ছোট জায়গায়, ধরো এই পোর্শনটাতে একটু বাকল করছে, পুরাটা স্ট্রেইট আছে কিন্তু এই পোর্শনটাতে একটু বাকল করলে সেটাকে বলে যে লোকাল বাকলিং। আচ্ছা, আমাদের এখানে যা কিছুই পড়বো সবকিছুই হচ্ছে গ্লোবাল বাকলিং, মানে হচ্ছে পুরা কলামটা একসাথে বাকল করবে, ওকে। আচ্ছা, তো আবার লোকাল বাকলিং সাধারণত, গ্লোবাল বাকলিং তো পুরাটা জুড়ে হবে, আর লোকাল বাকলিং তো লোকাল বাকলিংই। লোকাল বাকলিং আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কম্প্যাক্ট, কম্প্যাক্ট মানে কলামটাকে সেকশনের উপর ডিপেন্ড করে, কলামের সেকশনের উপর ডিপেন্ড করে, কম্প্যাক্ট সেকশন, নন কম্প্যাক্ট সেকশন, আর হচ্ছে স্ল্যান্ডার সেকশন।
তো এগুলা সাধারণত লাগবে না, তবু একটু বলে দিচ্ছি ধারণা আরো বোঝার জন্য, যে হচ্ছে যে কম্প্যাক্ট সেকশনে হচ্ছে যে প্রতিটা ফাইবার হচ্ছে যে, মানে ধরো একটা কলামের অনেক ফাইবার আছে না, প্রতিটা ফাইবার হচ্ছে ইএলডে যদি যায় তাহলে হচ্ছে কম্প্যাক্ট সেকশন, আর নন কম্প্যাক্ট সেকশন হচ্ছে কিছু ইএলডে যাবে আর কিছু ইএলডে যাবে না। আর স্লেন্ডারে হচ্ছে যে ইএলডে স্ট্রেসে তো যায়ই না। আচ্ছা, সাধারণত স্ল্যান্ডার কলাম গুলারই বাকলিং হয়, স্ল্যান্ডার। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। কম্প্রেশন টেস্ট অফ কনক্রিট, ব্রিক এন্ড টিম্বার। তোমাদের ল্যাবগুলো ল্যাবে হচ্ছে যে কলামের মানে কম্প্রেশন টেস্ট করে, এই যে কনক্রিটের ল্যাবগুলো হচ্ছে SM2 ল্যাব হচ্ছে। না 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 না, এগুলো এটা 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 খুললে হবে, এটা খুললে হবে। আচ্ছা আচ্ছা, এটা ল্যাব খুললে হবে, মানে এটা তো সরাসরি কাজ, এজন্য হচ্ছে তো না। ওখানে হচ্ছে যে এই যে 28 দিনে স্ট্রেংথ নির্ণয় করে। 28 দিনে আচ্ছা হচ্ছে যে কলামটা কত এক্সিয়াল লোডে ভাঙতেছে বা বাকেল করতেছে সেটা দেখো। সাধারণত হওয়ার কথা কি ছিল, মানে কলামটা স্ট্রেইট থাকবে, কলামটা দুম করে ভেঙে যাবে, সাধারণত এরকম হওয়ার কথা ছিল। কিন্তু নর্মালি কি হয়, একটু আগে একটু বাকেল করে, তারপরে বাকলিং এর জন্য কলামটার ফাইবারের মানে হচ্ছে স্ট্রেংথ কমে যায়, বুঝে গেছে? মানে অনেক অনেক মানে মানে রিপিটেড লোডের কারণে অনেক সময় কি করে বাকেল করে যায় স্ট্রাকচারে, অনেক অনেক লোড আসার কারণে, রিপিটেটিভ লোড আসে না, সব সময়ই তো লোড আসতে থাকে। আচ্ছা, এখন হচ্ছে যে এই বাকলিংটা প্রথম কে প্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার, মানে প্রথম কোন বিজ্ঞানী তার ম্যাথমেটিক্যাল সূত্র প্রকাশ করছে, সে ওনার নাম হচ্ছে ইউলার। তো ইউলার, ওনার নাম অনুসারে এটাকে ইউলার বাকলিং বলা হয়। তো উনি যে বাকলিংটার ব্যাখ্যা করছে সেটা সেটা হচ্ছে প্রথম উনি যে কলামের জন্য করছে সেই কলামটা হচ্ছে যে ইয়া ছিল, মানে ইলাস্টিক। আচ্ছা, তোমাকে আমি একটু চিত্র এঁকে বলি তাহলে ভালো বুঝবা। এখানে এখানে হচ্ছে যে কলামটাকে শোয়াই দিছে। সাধারণত স্ট্রাকচারে কলামটা কিভাবে থাকে, লম্বা লম্বি হিসেবে থাকে না? হ্যাঁ। আচ্ছা, তো এইদিকে সাপোর্ট থাকে আর এদিকে সাপোর্ট থাকে, ঠিক আছে? এদিকে সাপোর্ট থাকে, দুই দুই এন্ডে সাপোর্ট থাকে, আর বাকিটা আনসাপোর্টেড হিসেবে থাকে। তাই এই লেন্থটাকে বলে যে আনসাপোর্টেড লেন্থ। আচ্ছা, এটাকে যদি এল ধরি, এই লেন্থটাকে, এই কলামের দেখো এই কলামে লোড আসতেছে কিভাবে, স্ল্যাব থেকে বিমে, বিম থেকে কলামে, তাহলে এই কলামে লোড আসতেছে ডাউনওয়ার্ড, ঠিক আছে? ওকে, তো ডাউনওয়ার্ড লোডের কারণে এটা কিসে থাকে, কম্প্রেশনে থাকে। আচ্ছা, তো উনি বিজ্ঞানী ইওলার, উনি উনি কি করছে, অয়লার, অনেকে অয়লার বলে, অয়লারই আসলে উচ্চারণ মনে হয়, অয়লার। তো উনি কি করছে, উনি হচ্ছে এই যে উনি যে কলামের জন্য এই ইকুয়েশনটা ডিরাইভ করছে, সেই ইকুয়েশনটা হচ্ছে যে কলামটা হচ্ছে তার ইলাস্টিক রেঞ্জে থাকবে। ইলাস্টিক রেঞ্জে বলতে কি, ধরো আমার এই যে একটা গ্রাফ আছে না, স্ট্রেস স্ট্রেস ভার্সাস স্ট্রেইন গ্রাফ, ধরো এখানে আছে কি স্ট্রেস, আমি লিখতে পারতেছি না, স্ট্রেস আছে, আর এখানে আছে ধরো স্ট্রেইন আছে। তো গ্রাফটা কিরকম ছিল, এখান থেকে এখানে ফার্স্টে লিনিয়ার ছিল, তারপরে গিয়ে ইয়েল্ড হয়, তারপর হচ্ছে যে এখানে থাকে যে প্লাস্টিক রেঞ্জ, তারপর এখানে কিসে যায়, আলটিমেটে চলে যায় না? হ্যাঁ, তো উনি যে কলামের যে যে বাকলিং এর যে সূত্রটা দিছে, সেই সূত্রটা শুধুমাত্র এতটুকু রেঞ্জের জন্য খাটবে, মানে এই ইলাস্টিক রেঞ্জের জন্য খাটবে, যেখানে হচ্ছে যে স্ট্রেস আর স্ট্রেইনের যে গ্রাফটা আছে, যেটা হচ্ছে সব সময় একটা ওই যে মানে লিনিয়ার, ঠিক আছে? আর দেখো উনি যে সূত্রটা ইয়া করছে, সেই সূত্রটা হচ্ছে যে মানে কনসেন্ট্রিক লোডের জন্য এই সূত্রটা অ্যাপ্লিকেবল। কনসেন্ট্রিক লোড আর ইসেন্ট্রিক লোড বলতে কি বোঝায়, জানো এটা? না না না। আচ্ছা, কনসেন্ট্রিক লোড বলতে বোঝায় যে ধরো এই কলামের একটা নিউট্রাল এক্সিস আছে না, হ্যাঁ। ধরো
এই দিকে একটা এক্সিস থাকে, এই বরাবর একটা এক্সিস থাকে, দুই দুই ইয়া বরাবর দুইটা এক্সিস থাকে। তো আমি যে ভার্টিক্যাল এক্সিসটার কথা বলতেছি, সেই এক্সিস বরাবর যদি লোড থাকে, মানে লোডটা যদি নিউট্রাল এক্সিস যেখানে, মানে সিজি যেখানে, সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে, সেখানে যদি এই এক্সিসটা থাকে, তাহলে হচ্ছে যে সেটাকে আমরা কি বলবো, কনসেন্ট্রিক লোড। বুঝে গেছে? ওকে। আর এক্সেন্ট্রিক লোড বলতে বুঝায় যে ধরো লোডটা নিউট্রাল এক্সিসে নাই, এই যে লোডটা নিউট্রাল এক্সিসে না থেকে হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে একটু দূরে থাকলে সেটাকে আমরা কি বলবো, এক্সেন্ট্রিক লোড। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে নিউট্রাল এক্সিস বরাবর পড়লে কনসেন্ট্রিক লোড, আর নিউট্রাল এক্সিস বরাবর থেকে একটু দূরে বা সার্টেন ডিস্টেন্স দূরে যদি লোডটা পড়ে, তখন সেটাকে আমরা বলবো এক্সেন্ট্রিক লোড। আচ্ছা, এখন তো উনি যে বাকলিং এর সূত্রটা দিছে, সেই বাকলিং এর সূত্রটাতে এক্সেন্ট্রিক লোডের জন্য কোনো সূত্র প্রমাণ করে নাই। উনি যে সূত্রটা প্রমাণ করছে সেটা কিসের জন্য প্রমাণ করছে, কনসেন্ট্রিক লোডের জন্য। ঠিক আছে? হ্যাঁ। তারপরে উনি ধরে নিছে যে আরো, উনি কিছু মানে অনেকগুলো এজাম্পশন ধরে নিছে। আরেকটা এজাম্পশন ধরে নিছে যে উনি, যে এই যে কলামটা আছে, এই কলামটা মানে প্রথমে আনডিফ্লেক্টেড অবস্থায় ছিল, মানে হচ্ছে যে যখনই ছিল তখন হচ্ছে যে মানে সেই কলামটা একদম পুরোপুরি স্ট্রেইট ছিল। বুঝে গেছে? আগে থেকে স্ট্রেট ছিল, এটা কোনো বাঁকানো ছিল না। তো এগুলো হচ্ছে তার এজাম্পশন। তাহলে এজাম্পশন কি কি পড়ছি আমরা বলো তো? তিনটা এজাম্পশন পড়ছি। প্রথম এজাম্পশন হচ্ছে কি বলো? কনসেন্ট্রিক লোড থাকতে হবে। হ্যাঁ, কনসেন্ট্রিক লোড থাকতে হবে। তারপরে হচ্ছে মানে লোডটা কি মানে 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 ইয়া বলে কলামটা বাঁকানো হবে না, মানে ডিফ্লেক্টেড হবে না আর কি, সোজা থাকবে, হ্যাঁ, স্ট্রেট। লোড দেওয়ার আগে, মানে উনি হচ্ছে যে লোড দেওয়ার পরে হচ্ছে কলামটা ডিফ্লেক্ট করতেছে, কিন্তু লোড দেওয়ার আগে কলামটা পুরোপুরি কি ছিল, স্ট্রেট ছিল, এটা বলতেছে উনি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি বলছিলাম, বা উনি হচ্ছে যে ইয়ার মধ্যে মানে ইলাস্টিক রেঞ্জে সূত্রটা প্রমাণ করছে। বুঝে গেছে? কলামটা হচ্ছে যে যখন ইলাস্টিক রেঞ্জে থাকে তখন হচ্ছে সূত্রটা প্রমাণ করছে, উনি হচ্ছে প্লাস্টিক রেঞ্জের জন্য প্রমাণ করে নাই। এই তিনটে এজাম্পশন ধরে উনি হচ্ছে এই সূত্র, বাকলিং এর যে সূত্রটা দিছে, এই সূত্রটা একবার প্রমাণটা দেখিনি। আচ্ছা আচ্ছা, উনি এখানে দেখো চিত্রটা একটু শোয়ানো ভাবে আঁকছে। মানে কলাম কি কখনো শোয়ানো হয় বিল্ডিং এর স্ট্রাকচারে? সাধারণত শোয়ানো হয় না। এখানে হচ্ছে জায়গা বাঁচানোর জন্য হয়তো আঁকছে, কিন্তু আমি তোমাকে সোজা সোজা আঁকতে বলি। ঠিক আছে? যদি সোজা আঁকি, এদিকে ধরো পিন। আচ্ছা, উনি আরো একটা এজাম্পশন ধরছে, এজাম্পশনটা আমি বলি। সেই এজাম্পশন, চারটা এজাম্পশন। আরেকটা এজাম্পশন হচ্ছে যে এখানে পিন সাপোর্ট, মানে রোলার সাপোর্ট আর পিন সাপোর্ট ধরে করছে, ফিক্স সাপোর্ট ধরে করে নাই। ওকে, সাধারণত আমাদের গুলা ফিক্স সাপোর্টই হয় সাধারণত। তো উনি হচ্ছে যে রোলার সাপোর্ট আর পিন সাপোর্ট ধরে করছে। রোলার সাপোর্ট ও পিন সাপোর্ট হয়, কিন্তু সাধারণত ডিফ্লেক্টেড, যদি আমি ওখানে মোমেন্ট মানে ইয়া অ্যালাউ করি, রোটেশন অ্যালাউ করি, তাহলে হচ্ছে যে সাধারণত কলামে হচ্ছে ইয়া দেওয়া হয়, রোলার সাপোর্ট অথবা পিন সাপোর্ট দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ইউজ করা হয় আর্কিটেকচার ভিউর জন্য। সাধারণত ফিক্স সাপোর্টই দেওয়া হয়, আমরা তো রোটেশন অ্যালাউ করিও না সাধারণত। আচ্ছা, তো এখন এই কলামটার, তুমি কি বুঝতেছো আমার অনেক আঁকাটা অনেক বিশ্রী হচ্ছে? না না, আমি বুঝতেছি, সমস্যা নাই। সুন্দর করে আঁকার চেষ্টা করি। এটা ধরো কলাম। তো এখন হচ্ছে যে প্রথম যে এদিকে ধরো একটা রোলার সাপোর্ট বা পিন সাপোর্ট যাই ধরো, ধরো একটা এখন দেখো এখানে একটা লোড পড়তেছে। কিভাবে পড়তেছে? কনসেন্ট্রিক হিসেবে, মানে হচ্ছে যে সিজি বরাবর। আচ্ছা, এখানে সবসময় কম্প্রেশন আকারে লোড পড়ে কেন? হচ্ছে আমি তো ভার্টিক্যাল লোড গুলা কম্প্রেশনই হয়, টেনশন তো আর হবে না। টেনশন কোথায় হইতে পারে? কতগুলা কলামে কখন টেনশন হয় বলতো? যখন কলামগুলো বাঁকা টাকা থাকে, এরকম কিছু? না,
কলাম অনেক সময় হ্যাঙ্গিং কলাম দেখছো, এই যে আচ্ছা। অনেক আর্কিটেকচারাল ভিউর জন্য অনেক সময় অনেকে হ্যাঙ্গিং কলাম বানায়, সেই হ্যাঙ্গিং কলাম গুলার টেনশন আসতে পারে। সাধারণত নর্মালি আমরা যে বিল্ডিং এ যে কলাম গুলা দেখি সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে ডাউনওয়ার্ড লোড থাকার কারণে মানে ইয়া আসে, কম্প্রেশনই আসে। আচ্ছা এখন হচ্ছে যে এই ডাউনওয়ার্ড লোডের কারণে আচ্ছা, এই কলাম। কলাম হ্যাঙ্গিং মানে এটা কি মানে ওই দোতলা কোনো ডুপ্লেক্স বারের জন্য কলাম হ্যাঙ্গিং নাকি? না না আমি না না না, কখনো মানে এমনি দেখো নাই। ছয়তলা বিল্ডিং এর আচ্ছা তুমি বুয়েটে আসিও মানে মনে কখনো, পড়তেছে না। বুয়েটের যে হল আছে সেই হলে দেখিও যে এদিকে এভাবে করে কতগুলা কলাম হ্যাঙ্গিং অবস্থায় থাকে। আচ্ছা। অনেক সময় এই হ্যাঙ্গিং কলাম গুলার অনেক কাজ থাকে, অনেক সময় হচ্ছে যে ধরো বৃষ্টির পানি যাওয়া, মানে বৃষ্টির পানি ছাদে পড়লেই ছাদের থেকে হচ্ছে নিচে ড্রেইন আউট করার জন্য এই হ্যাঙ্গিং কলাম গুলো দেওয়া হয়। অনেক ক্ষেত্রে হচ্ছে যে আর্কিটেকচার ভিউর জন্য, অনেক সময় সুন্দরের জন্য দেওয়া হয়। এগুলো হচ্ছে যে ওই কলাম গুলাতে হচ্ছে যে লো মানে লোড টেনশন হিসেবে আসে, কম্প্রেশন হিসেবে আসে না, কেন ওই কলাম গুলার উপরে তো কেউ লোড দেয় না, কেউ দাঁড়ায়ও থাকে না, তাই না? বুঝতে পারছি। হুম। আচ্ছা আমরা আপাতত যে কলামগুলা পড়তেছি সেই কলামগুলা হচ্ছে কম্প্রেশন, কম্প্রেশন হিসেবে থাকবে। আচ্ছা এই কলামের দেখো এখানেও দেখাইছে এই কলামটাকে শোয়াই দিছে, ঠিক আছে? এই কলামটাকে শোয়াই দেওয়ার কারণে দেখো লোড গুলা কি এইদিকে আর এইদিকে পড়তেছে, ঠিক আছে? এটা হচ্ছে পি, এটাও কি পি ধরতেছে কম্প্রেশন লোড হিসেবে। আচ্ছা একটু ওয়েট, একটু দাঁড়াও। তো হচ্ছে কম্প্রেশন লোড হিসেবে পড়তেছে। আচ্ছা এখন দেখো লোড দেওয়ার আগে কলামটা কি ছিল? স্ট্রেইট ছিল, এটাই তো এজাম্পশন ধরছিলাম, ঠিক আছে? এখন লোড দেওয়ার পরে সেটা কি করতেছে? একটু বাকেল করতেছে, বাকেল করার কারণে তার ফাইবার গুলা একদিকে একটু ডিফ্লেক্ট করতেছে, বুঝে গেছে? সামান্য, এটা অনেক সামান্য হয়, ধরো একটু বাঁকা হয়ে যায় ডানে বা বামে। আচ্ছা তো এটা দেখো, যদি আমি দেখি যে মাঝখানের যে এক্সিসটা আছে সেই এক্সিস থেকে কি পরিমাণ ডিফ্লেক্ট করতেছে, স্মল ভি পরিমাণ ডিফ্লেক্ট করতেছে, মানে ডিফ্লেক্ট হয়ে ডিফ্লেক্টের শেপটা এরকম হয়ে যাচ্ছে। তো এটাকে কি দ্বারা ডিনোট করতেছি? ভি দ্বারা। তো এই ভিটা কোথায় হচ্ছে? এক্স দূরত্বে হচ্ছে, মানে হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এক্স দূরে, আর আমি যদি কলামটাকে সোজা দিই আমি সাধারণত এখানে ওয়াই দিব, ঠিক আছে? যেহেতু আমি এখানে ওয়াই এক্সিস বলতেছি আর ডানে হচ্ছে এক্স এক্সিস বলতেছি, তো সেজন্য ওয়াই দূরে যদি আমি ডিফ্লেকশনটা ভি ধরি, এতটুকু তো বুঝতেছো না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা না বুঝতে সাথে সাথে বলি। আচ্ছা ক্লিয়ারই করে নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমি, আচ্ছা মোমেন্টের ইকুয়েশনটার কথা মনে আছে? আচ্ছা আমি সবগুলা লিখি। মোমেন্টের ইকুয়েশনটার কথা মনে আছে? মোমেন্ট ইজ ইকুয়াল টু কি? জিরো। জিরো না, মোমেন্টের ওই যে লোডের ইকুয়েশনকে একবার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? শিয়ার পাওয়া যায়, শিয়ারকে আরেকবার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? আচ্ছা মোমেন্ট আচ্ছা। পাওয়া যায় তো না? হ্যাঁ হ্যাঁ সিঙ্গুলারিটি হ্যাঁ ফাংশনের ক্ষেত্রে আমরা হ্যাঁ করছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো হচ্ছে লোডের সাধারণত মোমেন্টের ফাংশন গুলাকে সিঙ্গুলারিটি ফাংশনের ক্ষেত্রে কিভাবে লিখতাম মনে আছে? আচ্ছা একটু আমি যদি সিঙ্গুলারিটি ফাংশনের আগে মোমেন্ট এরিয়া মেথডে যদি একটু ব্যাক করি, ধরো আমি একটু শেয়ার স্টপ শেয়ার দিয়ে ওইটা একটু ওপেন করি। যে ডি থিটা বাই ডিএক্স ইকুয়াল এম 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 ডিভাইড এর ডি সূত্রটা এগুলা। কি ছিল? এম এ, হ্যাঁ হ্যাঁ ওগুলা, ওই যে এম এর সূত্রটা কি ছিল মনে আছে? ওই যে ডিএক্স, ডি স্কয়ার এক্স মানে ডি স্কয়ার, মনে আছে? দাঁড়াও একটু খুলি, একটু ওয়েট করো।
হ্যাঁ দেখতেছো? হ্যালো, হ্যাঁ দেখতেছো? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। আচ্ছা এখানে দেখো মোমেন্টের ইকুয়েশনটা দেখো, ইআই কি ছিল, ডি স্কয়ার ভি বা ডি স্কয়ার ভি ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার, এই ভিটা ছিল ডিফ্লেকশন। তাহলে দুইবার ডিফারেন্সিয়েশনকে আমরা সেজন্য ভি হচ্ছে যে ডাবল ডট মানে ডাবল প্রাইম দ্বারা লিখছিলাম। ওকে, ইআই ডাবল ভি। তো এটা ছিল কি মোমেন্টের ইকুয়েশন। তাহলে এম ইজ ইকুয়াল টু কি ইআই ভি ডাবল প্রাইম। ওকে, ওকে তো এখন যদি আমরা আমাদের ওই স্লাইডে যাই, হ্যাঁ দেখো এখানেও আমরা মোমেন্টের ইকুয়েশনটা বসাইছি। ঠিক আছে, মোমেন্টের ইকুয়েশনটা কি, একটু আগে আমরা বলছি যে মোমেন্টের ইকুয়েশন হচ্ছে ইআই ডি স্কয়ার ভি ডিভাইডেড না, এক্স। হ্যাঁ ভি ডাবল প্রাইম। ঠিক আছে, তো আচ্ছা ইআই ভি ডাবল প্রাইম বা ডি স্কয়ার যেটা লেখো সমস্যা নাই, এটা ইজ ইকুয়াল টু কি। তাহলে আমার মোমেন্ট দেখো, মোমেন্ট যদি আমি লিখতে যাই দেখো, আচ্ছা এই কলামটার যেই যেখানে আমি ডিফ্লেকশন বের করতে যাচ্ছি সেখান বরাবর আমি একটা সেকশন মানে কাটবো, সেখানে যদি আমি কেটে দেখতেছি যে সেখানে ডিফ্লেকশনটাকে আমি ধরতেছি ভি। ঠিক আছে, এই দেখো কাটছি, কাটার পরে এখানে ডিফ্লেকশনটা হচ্ছে ভি। আচ্ছা, তো এখানে ডিফ্লেকশন ভি হওয়ার কারণে এই যে কনসেন্ট্রিক যে পি ফোর্সটা কাজ করতেছিল সেই ফোর্সটা একটা মোমেন্ট দিচ্ছে। দেখো এটা একটু দূরে সরে গেছে না, মানে আগে লোডটা কিরকম ছিল, মানে একটা কলামের এটা শোয়াই শোয়াই দেখাচ্ছে, সেজন্য আমি শোয়ানোতেই দেখাচ্ছি যে কলামটার লোডটা এরকম ছিল, এখন যেহেতু বেঁকে গেছে, বেঁকে যাওয়ার পরে কলামটা এদিকে কাটার কারণে লোডটা তো আগের জায়গায় আছে। ঠিক আছে, ডিফ্লেক্ট হয়েছে ভি পরিমাণ। তাহলে দেখো মোমেন্টটা দেখো, এই এই পয়েন্টের মানে এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি মোমেন্টটা ক্যালকুলেট করতে যাই, তাহলে দেখো এই পি ইন্টু কত ভি না, আর সেটা কি হিসেবে কাজ করতেছে, এন্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। তাই এন্টি ক্লকওয়াইজ কাজ করার কারণে এখানে হচ্ছে মাইনাস আসতেছে, আর হচ্ছে পি ইন্টু ভি হচ্ছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে এক পাশে নিয়ে আসছি, এক পাশে নিয়ে আসার পরে এটা হইছে মানে ইআই মানে ইআই ভি ভি ডাবল প্রাইম সমান সমান মাইনাস পিভি ছিল, এক পাশে আসার কারণে ইআই ভি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু প্লাস পিভি ইজ ইকুয়াল টু 0 আসছে। এবার এই ইকুয়েশনটাকে ইভি দ্বারা ভাগ করে দিচ্ছি, ইভি দ্বারা ভাগ করার কারণে কি কি থাকবে আমার বলতো, ভি ডাবল প্রাইম প্লাস পিভি ডিভাইডেড বাই ইআই না, ইজ ইকুয়াল টু 0। শুনতেছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছো? আরেকবার আরেকবার বলেন, আপনার কথাটা হঠাৎ করে আটকে গেছে। আচ্ছা আবার বলতেছি, এটা বুঝছো তো, ইআই ডাবল ভি প্রাইম প্লাস পিভি ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ 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 আচ্ছা, এবার এই ইকুয়েশনটাকে আমি ইআই দ্বারা ভাগ করতেছি, তাহলে কি থাকে, ভি ডাবল প্রাইম প্লাস পিভি ভি ডাবল। ডিভাইডেড বাই হ্যাঁ ইআই না। হ্যাঁ, হ্যাঁ 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 আচ্ছা এবার এই ভিটাকে বাদ দিয়ে আর বাকি যেটা কি থাকে, পি বাই ইআই। হ্যাঁ, হুম এটাকে আমি একটা হুম ধ্রুবক ধরে নিচ্ছি, সেই ধ্রুবকটার মান হচ্ছে ল্যামডা স্কয়ার। ওকে তাহলে ইকুয়েশনটা কিরকম হয়, ভি ডাবল প্রাইম প্লাস পি বাই ইআইটাকে আমি ধরছি ল্যামডা স্কয়ার, তাহলে ল্যামডা স্কয়ার ইনটু কি হবে, এখানে কি থাকতেছে থিটা। ভি ভি ভি, এটা থিটা না আসলে, আচ্ছা ওটা। গোল করার কারণে আচ্ছা ইয়ে হয়ে গেছে ভি। ঠিক ওকে আছে, ওকে। ইজ ইকুয়াল টু কি ভি। হ্যাঁ 0। ভি। হ্যাঁ 0। হ্যাঁ আচ্ছা সাধারণত হচ্ছে যে তুমি ওই যে ক্যালকুলাসে কোনো একটা ইকুয়েশন যদি মানে এক্স ডাবল প্রাইম স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার বা মানে কে স্কয়ার ধরো কোনো ধ্রুবকের স্কয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0, এরকম যদি কোনো ফাংশন থাকে সেই ফাংশনের হচ্ছে ব্যবকলনের মাধ্যমে পাওয়া যায় কি, মানে এক্স এর যে সলিউশনটা পাওয়া যায় সেই সলিউশনটা হচ্ছে যে সাইনোসাইডাল সলিউশন। কি সলিউশন, সাইনোসাইডাল সাইন অফ। সলিউশন। মানে হচ্ছে যে ডি স্কয়ার এক্স বাই
মানে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস এই যে ল্যামডা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে সাইনোসাইডাল ইকুয়েশন। তুমি জানো ওই যে ইয়া করছো না তো সরল দোলকের ক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন পড়ছিলাম মনে আছে? ওইটাও কিন্তু কি ছিল, বৃত্তাকার দোলন বা সরল দোলন গতি বুঝছিল না? তো ওটার মতোই যে এটার যে সলভটা পাওয়া যাবে সেই সলভটা হচ্ছে সাইনোসাইডাল সলিউশন, এবং সেটার মধ্যে সাইনোসাইডাল বলতে আমরা কি জানি, কস আর সাইন জানি না? হ্যাঁ, তো এর ইকুয়েশনটাও সলভ এখানে দেখাই নাই, কিন্তু সলভ করলে তুমি হচ্ছে পাবা কি, একটা কস পাবা একটা সাইন পাবা, মানে এটা তো ডাবল, বুঝছো? আচ্ছা, এখন এখন হচ্ছে যে আমরা যেহেতু দুইটা ইয়া পাচ্ছি, ধ্রুবক পাচ্ছি, সেই দুইটা ধ্রুবকের জন্য আমরা দুইটা কি লাগবে, বাউন্ডারি কন্ডিশন লাগবে। এখন দেখো, যেহেতু এখানে পিন সাপোর্টেড বা রোলার সাপোর্ট বা পিন সাপোর্ট যাই থাকুক না কেন, এখানে তো ডিফ্লেকশন হচ্ছে না, ডিফ্লেকশন তো হচ্ছে যে কলামের যে আনসাপোর্টেড লেন্থ আছে সেখানে হচ্ছে। তাহলে হচ্ছে আমি কি লিখতে পারি, ডিফ্লেকশন 0.0 এল, এল যেখানে সেখানেও কি ডিফ্লেকশনটা 0, ঠিক আছে? তো ওই দুইটা বাউন্ডারি কন্ডিশন থেকে আমি C1 আর C2 এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে? তো C1 এর মান পাচ্ছি যে 0, আর C2 এর মান তো কিভাবে পাচ্ছি দেখো, ধরো C2 ইনটু এত ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। এখন দেখো C2 ইনটু এটা কিভাবে পাচ্ছি, এখানে V0 বসাইয়ে V যদি 0 বসাও তাহলে sin 0 এর মান তো 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যায়, কিন্তু cos এই পার্টটা তো 0 মানে হচ্ছে যে 0 হয় না। এখন দেখো যখন 0 বসাই তখন sin 0 0, cos 0 এর মান কত, 1 না? 1, হ্যাঁ, তাহলে C1 ইনটু 1 ইজ ইকুয়াল টু কি 0, মানে C1 তো 0 পাচ্ছি, বুঝছো? আচ্ছা, আমি একটু লিখে লিখে দেখাবো নাকি? না না, আমি বুঝতেছি, সমস্যা নাই। তারপর হচ্ছে VL সমান সমান যদি 0 বসাই তখন এখানে L বসবে, তখন এখানে L বসবে, তখন এখানে L বসবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে যখন L বসছে, আচ্ছা এবার দেখো, তো VL এই পাশে আমি 0 বলতে পারি ইজ ইকুয়াল টু C1 cos lambda L প্লাস C2 sin lambda L। এখন C1 যেহেতু 0 পাইছি তাহলে এই পার্টটা আবার 0 হয়ে যাচ্ছে, বুঝে গেছে? আর কি থাকে, C2 sin lambda L, C2 sin lambda L থাকতেছে। এখানের মধ্যে আমি বলতে পারি হয় অথবা আছে না, যে C2 সমান সমান 0 অথবা sin lambda L সমান 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 0। তো এখন দেখো এখানে দেখো আইদার C2 সমান সমান 0 অথবা এই যে অথবা হচ্ছে যে sin lambda L সমান সমান 0, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আসি C2 সমান সমান 0। তো C2 সমান সমান যদি 0 হয়, আমি C1 সমান সমানও 0 পাইছি, C2 সমান সমানও 0 পাইছি। এখন যদি C1 আর C2 যদি 0 আর 0 বসাই দিই তাহলে এই ইকুয়েশনে সব 0 হয়ে যায় না? তাহলে এটা 0 হয়ে যায় না? বুঝছো কি বলছি? আর বুঝতে পারছি। আর অথবা হচ্ছে sin lambda L সমান সমান 0 হয় না? মানে sin lambda L, আচ্ছা আমি তোমাকে আরেক সুন্দর করে বলে দেখি, দাঁড়াও। sin lambda টা শুধু বলেন তাহলে হবে, আর বাকিটুকু বুঝছি। মানে আমি C1 সমান সমান তো 0 পাইছি, হ্যাঁ? এখন এই জায়গায় আমি পাচ্ছি যে হয় C2 সমান সমান 0 অথবা কি sin lambda L সমান সমান 0, ঠিক আছে? 0, যখন এখন দেখো এই দুইটা কন্ডিশনের কথা চিন্তা করো, C1 সমান সমান 0, C2 সমান সমান 0 যদি হয় তাহলে ডিফ্লেকশনই 0 চলে আসতেছে, তাহলে বাকলিং হচ্ছেই না, বাকলিং হচ্ছে না, ঠিক আছে? এখন আরেকটা কন্ডিশন আছে যেটা হচ্ছে sin lambda L সমান 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 0। এখন দেখো একটা সূত্র পড়ছো না ইন্টারে থাকতে, sin থিটা সমান সমান 0 হলে থিটা সমান সমান n পাই। দেখো তাহলে থিটাটার সাথে কার সাথে তুলনা করা যায়, ল্যামডা এল। তাহলে sin থিটা সমান সমান 0 হলে থিটা সমান সমান কি n পাই, বুঝে গেছে? ওখান থেকে আমি যদি ল্যামডাটা ফ্রেশ করি তাহলে কি আসে, এল দ্বারা ভাগ করে দিচ্ছি ল্যামডা এল, ল্যামডা মানে n পাই ডিভাইডেড বাই ল্যামডা এল, ঠিক আছে? সরি n পাই ডিভাইডেড বাই এল, ঠিক আছে?
আর এখানে আমি ল্যামডা স্কয়ার সমান সমান পি ডিভাইডেড বাই ইআই পাইছিলাম। তো এই ল্যামডা এদিকে এদিকে যদি আমি বর্গ করি, ল্যামডা স্কয়ার সমান সমান কি এন স্কয়ার পাই স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার। এই ল্যামডা স্কয়ারের জায়গায় আমি যদি পি বাই ইআই বসাই দিই, তাহলে পি বাই ইআই সমান সমান হচ্ছে যে এন স্কয়ার পাই স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার। বুঝছো এটা নাকি লিখে দেখো? হ্যাঁ, ওখান থেকে আমি যদি পিটা ফ্রেশ করি তাহলে হচ্ছে যে কি পাচ্ছি, এন স্কয়ার পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। আচ্ছা, তো এখানে এনটা কি বোঝায় দেখো, আমরা যখন ওই যে সাইন থিটা সমান সমান 0 হইলে থিটা সমান সমান এন পাই সূত্রটা ইউজ করছিলাম, ওখানে এনটা কি ছিল বলো তো? 1 2 3 4 এরকম কিছু পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে 1 2 3 4 তো ছিল, ওইটা ছিল যে কি সাইনোসয়েডাল একটা সাইন কার্ভের এন পাইটা ছিল। মানে ধরো পাই কি, পাই হচ্ছে কি 180 ডিগ্রি না? হ্যাঁ, এন পাই বলতে বুঝাচ্ছিলাম যে কতটা অর্ধদোলন সম্পন্ন করছিল, বুঝে গেছে? মানে হচ্ছে যে এটা তো একটা পূর্ণ দোলন ছিল, কয়টা অর্ধদোলন সম্পন্ন করছিল, মানে একটা বৃত্তের অর্ধেক, সেটা দ্বারাই এন বুঝাচ্ছি। ঠিক আছে, এখানেও দেখো কেন এই ওই যে সাইনোসয়েডালের সাথে এখানে কলামের কেন মিলতেছে, দেখো এখানে যে অর্ধবৃত্তটা সৃষ্টি হচ্ছে সেটাও কি একটা ডিফ্লেকশনের, দেখো একটা অর্ধবৃত্তের মতো না? বুঝে গেছে? তাহলে হচ্ছে এটা হচ্ছে এই এনটা দ্বারা বুঝাচ্ছে যে যে কয়টা অর্ধবৃত্ত সৃষ্টি করছে বা কয়টা হাফ সার্কেল বা কয়টা হাফ সাইনোসয়েডাল কার্ভ সৃষ্টি করছে, মানে সাইন কার্ভ সৃষ্টি করছে, সেটার উপরে ডিপেন্ড করে এন এর মানটা নির্ভর করবে। আচ্ছা, এখন দেখো, আচ্ছা কখন আমরা জানি যে ধরো একটা সাইনোসয়েডাল কার্ভ সৃষ্টি হয়, সেটার ক্ষেত্রে এন এর মান কত হবে? 1 হবে। এখন আমরা কখন, তুমি বলো তো এন এর মান কখন 2 হবে? যদি কার্ভটা এরকম হয়, তাই তো? তো এরকম কখন হয়, বা এরকম যদি আরেকটা এরকম কখন হয়? আচ্ছা বলি, এখানে তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে ডিফ্লেকশন হচ্ছে না, এখানে ডিফ্লেকশন হচ্ছে না, এখানে ডিফ্লেকশন হচ্ছে না, তার মানে এখানে আমি কোন একটা সাপোর্ট দিয়ে দিছি, ল্যাটারাল সাপোর্ট, সেজন্য কি হচ্ছে এখানে ডিফ্লেকশন হচ্ছে না। তাহলে এন এর মান 2 কখন হবে? যখন মাঝে একটা সাপোর্ট দিয়ে দিব। ঠিক আছে, মানে একটা কলামে, ধরো একটা কলামে আমি যদি, এই যে ডিফ্লেকশন তো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে যে এখন যদি আমি মাঝে যদি একটা সাপোর্ট দিয়ে দিই, সাপোর্টের কারণে কি ডিফ্লেকশন হইতে পারবে? হইতে পারবে না। তখন হচ্ছে যে ডিফ্লেকশনটা এরকম হবে, তখন এন এর মান কত হবে? 2 হবে। যদি আমি মাঝে দুইটা সাপোর্ট দিই, মাঝে কয়টা সাপোর্ট দিই? দুইটা সাপোর্ট দিই, তাহলে এন এর মান কত হবে বলো তো? 3। কেন? তখন কয়টা কার্ভ সৃষ্টি হবে? 3টা কার্ভ সৃষ্টি হবে। আচ্ছা, এখন দেখো তাহলে কি বোঝা যাচ্ছে? যতটা মাঝখানে সাপোর্ট দিই কার্ভ তার থেকে কয়টা বেশি হয়? একটা বেশি হয়। যদি আমি মাঝখানে সাপোর্ট একটা দিই তাহলে কার্ভ হয় 2টা, মাঝখানে সাপোর্ট 2টা দিলে কার্ভ হয় 3টা। যদি আমি বলি মাঝখানে 10টা সাপোর্ট আছে তাহলে কার্ভ কয়টা হবে? 11টা, এরকম। আচ্ছা আচ্ছা, এবার দেখো সূত্রে দেখো এন স্কয়ার, এখানে দেখো এন স্কয়ার, মানে এন স্কয়ার পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। তাহলে দেখো আমি যত দিচ্ছি তো লোডটা তত কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে না? বুঝে গেছে? মানে এই জিনিসটা বলতে কি বোঝায়? আমি যদি, মানে এই জিনিসটা আমি তোমাকে এই যে ফিজিক্যালি ব্যাখ্যা করতে চাচ্ছি। ধরো একটা কলাম আছে, কলামে এন এর মান হচ্ছে 1, এন এর মান 1 মানে কি বলতো? এখানে কোনো ল্যাটারাল সাপোর্ট নাই, মানে হচ্ছে যে 0 হইলেই তো তুমি বলতেছিল না একটা বেশি হয় এন এর মান। ল্যাটারাল সাপোর্টের মানে ল্যাটারাল সাপোর্টকে আমি এল দ্বারা লিখতেছি, ল্যাটারাল সাপোর্ট যখন 0 হয় তখন এন এর মান কত হয়? +1 হয়ে যায় না? মানে কার্ভ কয়টা হয়? কার্ভ কয়টা হয় তখন? একটা হয় না? মানে 1 যোগ হয়ে। কিন্তু পি এর মান কত হয়ে যায় বলতো? পি এর মান বর্গ আকারে বাড়তেছে না?
n এর মান হুম n এর মান যত হয় p এর মান তত, প্রপোর্শনালিটি কত, বর্গ স্কয়ার না, মানে প্রি প্রপোর্শনাল n স্কয়ার। হ্যাঁ তাহলে দেখো n এর মান যখন 1 থাকে p এর মানও কত, মানে মানে 1 স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, হুম আচ্ছা হুম এরপরে দেখো আরেকটা কলামের কথা চিন্তা করলাম, একই কলাম, এখন আমি কি করে দিছি, ল্যাটারাল সাপোর্ট একটা এনে দিছি, তাহলে ল্যাটারাল সাপোর্টের মান কত, 1। 1 হুম n এর মান কত হবে বলো তো, 2। 2 p এর মান কত হবে বলো তো, 4 4। ওকে, তাহলে কি বুঝাই বলো তো, একটা ল্যাটারাল সাপোর্ট আনলে লোড হচ্ছে কয় গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। 4 গুণ। যখন একটা ল্যাটারাল সাপোর্ট ছিল না তখন লোড ছিল 1 গুণ, যদি ল্যাটারাল সাপোর্ট একটা আনি 4 গুণ হচ্ছে, ল্যাটারাল সাপোর্ট দুইটা আনলে লোড কয় গুণ হবে বলো তো, এল যদি 2 হয়, আচ্ছা চলো, ভুল হয়েছে, এন হচ্ছে 3, পি হচ্ছে কত, আচ্ছা 3, তাহলে 9, 9। 9 গুণ। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এটা দ্বারা কি বুঝায়, মানে হচ্ছে যে এই লোডটা আসলে কি, এই লোডটা বলতে কি বোঝায়, এই লোডটা হচ্ছে আমি যেই লোডে কলামটাকে বাকল করতেছি, বুঝে গেছে? হুম মানে তাহলে দেখো, যদি দুইটা সাপোর্ট এনে দিই, লোড 9 গুণ হয়ে যাচ্ছে। 9 গুণ হওয়া মানে হচ্ছে যে যদি ল্যাটারাল সাপোর্ট আমি দুইটা এনে দিই, তাহলে হচ্ছে যে আমার 9 গুণ বেশি লোড দিতে হবে কলামটাকে বাকল করার জন্য। যদি একটা ল্যাটারাল সাপোর্ট আনি তাহলে লোড দিতে হবে 4 গুণ, মানে এটাকে বাকল করার জন্য। মানে এটা তুমি তো ফিজিক্যালি বুঝতে পারতেছো যে ল্যাটারাল সাপোর্ট যত আনবো তত লোড বেশি দিতে হবে না বাকল করার জন্য। মানে এখানে দেখো, এখানে একটাও ল্যাটারাল সাপোর্ট ছিল না, তখন আমাকে মানে ধরো 100 কিপ দিয়ে আমি হচ্ছে যে লোড মানে কলামটাকে বাকল করতে পারতেছি, কিন্তু যখন ল্যাটারাল সাপোর্ট একটা চলে আসছে তখন আমার 100 কিপ দিয়ে আমি লোডটাকে মানে কলামটাকে বাকল করতে পারতেছি না, তখন আমাকে 400 কিপ দিয়ে লোডটাকে বাকল করতে হবে। আর যখন দুইটা সাপোর্ট চলে আসছে তখন আমাকে 900 কিপ দিয়ে লোডটাকে বাকল মানে কলামটাকে বাকল করতে হবে। বুঝে গেছে? তাহলে এই পিটা কি, এই পিটা হচ্ছে যে যেই লোডে কলামটা বাকল করে। বুঝে গেছে? আচ্ছা ওকে। তাহলে দেখো এন এর মান যত বাড়বে তত পিটা তত বাড়বে, আর পিটা বাড়া মানে হচ্ছে বাকল করতে আমাকে তত বেশি লোড প্রয়োজন দিতে হয়, মানে তত বেশি লোড দরকার হয়। আচ্ছা, এটাই বলার জন্য আসছি। আচ্ছা এবার হচ্ছে দেখো, পি জানি কি বলছিলেন, যে লোডে কলাম কি, আরেকবার আমি লিখতেছিলাম তো। আচ্ছা আচ্ছা, পি হচ্ছে যে যেই লোডে কলামটা বাকল করবে, বাকল করা শুরু করবে। ওকে। আচ্ছা, তো এখন আমরা যে প্রমাণগুলা পড়বো সেই প্রমাণ সবগুলাতেই ল্যাটারাল সাপোর্ট নাই হিসেবে ধরে নিব। তো ল্যাটারাল সাপোর্ট নাই মানে কি, ল্যাটারাল সাপোর্ট নাই মানে হচ্ছে যে শুধু দুই সাপোর্টে কি আছে, ফিক্সিটি আছে, কিন্তু মাঝখানে কোনো ফিক্সিটি নাই, তাহলে ল্যাটারাল সাপোর্ট 0। ল্যাটারাল সাপোর্ট 0 মানে কি, এন এর মান কত, 1। এন এর মান 1 হইলে ইকুয়েশনটা কি হবে, এন মানে এনটা থাকবে না আর কি, ঠিক আছে? এটার জন্য আমরা প্রমাণ করব। আচ্ছা এবার দেখো, যদি ল্যাটারাল সাপোর্ট না থাকে তখন বিমের আনসাপোর্টেড লেন্থ কত, এল। যদি মাঝখানে একটা ল্যাটারাল সাপোর্ট থাকে তখন বিমের আনসাপোর্টেড লেন্থ কত হয়ে যাবে, L/2 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, L/2। আনসাপোর্টেড লেন্থের কথা বলতেছি, মানে কতটুকু লেন্থ খোলা থাকে, মানে বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এখানে আর কি কি বলছি একটু দেখি দাঁড়াও। আচ্ছা এটাকে ওই যে বলছি না যে পিটা হচ্ছে যে যেই লোডে বাকল করা শুরু করে, তাই হচ্ছে যে এটাকে বাকলিং লোড বা ইউলার লোডও বলে। এখানে একটা জিনিসের কথা বলতেছি, সেটা আমি বলি। এটা বলতেছে যে হ্যাঁ, পববের বই থেকে এই জিনিসগুলো সব পববের বই থেকে মারছে নাকি?
হ্যাঁ হ্যাঁ অন্য বই থেকে? সবগুলো মানে অন্য বই থেকে মারছে মেবি। এখানে হচ্ছে যে পপের বইয়ে আমি দেখি নাই এটা এটা দেখি নাই। আচ্ছা, এখানে আছে যে এখানে বলতে চাচ্ছে যে ধরো এই যে মানে মানে ধরো একটা কলাম আছে, এটা এটা এত ইম্পর্টেন্ট না তবুও বলি। এটা কলাম আছে, যে কলামে আমি লোড দিচ্ছি, লোড দেওয়ার কারণে এটা তো ডিফ্লেক্ট করবে। ডিফ্লেক্ট করার পর মানে হচ্ছে যে বাকলিং হবে, বাকলিং হওয়ার পর সেটা হচ্ছে বাকলিং হওয়ার পর যদি মানে মানে সাথে সাথেই মানে বাকলিং হওয়া শুরু করবে। বাকলিং হওয়ার পর এই লোডটা যদি রেখে দিই, রেখে দেওয়ার মানে লোডটা না উঠাইলেও কি হবে, বাকলিং মানে বাকলিং হয়ে মানে অনেক সময় দেখবা যে এখানে এই কথাটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য কলাম উড নট ডিফ্লেক্ট এট আনটিল ইট রিচেস ফার্স্ট ক্রিটিক্যাল লোড। মানে যতক্ষণ মানে আমি ধরো ফার্স্ট ক্রিটিক্যাল লোডটা আমি কত ধরছিলাম, 100 ধরছিলাম না, কথার কথা 100 ধরছিলাম। তো আমি ধরো কলামে লোড দিছি ফার্স্টে 50, তো এই কলামটা কি বাকলিং হবে? না। হ্যাঁ, 99 99 দিছি তবুও বাকলিং হবে না। যখনই 100-তে পৌঁছাবে তখনই ফার্স্ট ক্রিটিক্যাল লোডে পৌঁছাই গেছে। ফার্স্ট ক্রিটিক্যাল লোডে পৌঁছানোর পরে সেটা ধরো বাকলিং হয়েছে, কিছুটা বাকলিং হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাকলিং হওয়ার পরে যখন মানে 100-তে যাওয়ার পরে বাকলিং হয়েছে, পরের লোডটা কত 400 ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখন দেখো হ্যাঁ হ্যাঁ 100-তে বাকলিং হওয়ার পরে যদি আমি এরপরে হচ্ছে মাঝের যে লোডগুলো আছে ধরো 200 নিলাম, 300 নিলাম, এই লোডগুলাতে সে আবার কি করবে, আনডিফর্মড অবস্থায় চলে যাবে। মানে হচ্ছে 100 কি পড়ার সাথে সাথে সে ডিফ্লেক্ট করছিল, তারপরে যখন আবার বাড়াচ্ছি লোডগুলা সে আবার আনডিফর্মড অবস্থায় চলে আসতেছে। আবার যখন 400-তে গিয়ে পৌঁছাইছি তখন আবার ডিফর্ম করা শুরু করছে। ওকে। এটাই বলতেছে যে আফটার এক্সিডিং দিস লোড দ্য কলাম রিটার্নস টু ইজ আন আন ডিফ্লেক্টেড পজিশন আনটিল ইট রিচেস মানে সেকেন্ড ক্রিটিক্যাল লোড। সেকেন্ড ক্রিটিক্যাল লোড পৌঁছানো মানে এটা হচ্ছে 100 কিপ, এটা হচ্ছে কত 400 কিপ। 400 কি? এই 100 কিপ থেকে 400 কিপে পৌঁছানোর যে রাস্তাটা সেখানে সেই রাস্তায় সময় আবার আনডিফ্লেক্ট অবস্থায় চলে আসছিল, আবার যখন 400 কিপে পৌঁছাইছে তখন আবার ডিফ্লেক্ট হয়ে গেছে। আবার যখন 400 থেকে বেশি হবে আবার আনডিফ্লেক্ট অবস্থায় চলে আসবে, আবার যখন 900-তে গিয়ে পৌঁছাবে তখন আবার ডিফ্লেক্ট হবে। বুঝে গেছে? হ্যাঁ বুঝতে পারছি। এই কথাটাই এখানে বলছে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে যদি যাই, আচ্ছা এখানে ওই যে অ্যাজাম্পশন গুলার কথা বলছে, ওই যে মানে অয়লার বাকলিং এই যে পিসিআর যে ক্রিটিক্যাল লোডটা বের করছি, সেই লোডটা মানে এর আগে যে লোডটা বের করছি এখানে ওই যে পিসিআর সমান সমান ল্যামডা স্কয়ার ই বাই এল স্কয়ার, সেই লোডটা ওই যে কতগুলো অ্যাজাম্পশন ধরছিলাম না, মনে আছে? হ্যালো, কোন অ্যাজাম্পশন? কোনটা ওই কোনটা যে কোনটা কোন? মানে এই সূত্রটা প্রমাণ করার আগে কতগুলো 4টা 5টা অ্যাজাম্পশনের কথা বলছিলাম না, যে সাপোর্ট গুলা পিন পিন কানেক্টেড হবে, আর হচ্ছে যে হুকস ল মেনে চলবে। হুকস ল কখন মানে হ্যাঁ যে হ্যাঁ হচ্ছে বুঝতে যে পারছি। ম্যাটেরিয়াল যদি ইলাস্টিক রেঞ্জে আচ্ছা আচ্ছা থাকে, হ্যাঁ। ইলাস্টিক রেঞ্জে ওকে ওকে থাকলেই তো হ্যাঁ হ্যাঁ। হুকস ল মেনে চলবে। তারপরে হচ্ছে যে হ্যাঁ আর কি বুঝতে ছিল, পারছি হ্যাঁ মানে কনসেন্ট্রিক লোড ছিল, এক্সেন্ট্রিক লোড ছিল না। তারপরে হ্যাঁ হ্যাঁ পারফেক্টলি স্ট্রেইট বলছিলাম না, straight, হ্যাঁ হ্যাঁ। মানে লোড দেওয়ার আগে পারফেক্টলি স্ট্রেইট ছিল, ওকে সেগুলো ওকে। আর কি। আচ্ছা, তো এখন দেখো এইগুলা যদি মানে আমাদের এই যে প্র্যাকটিক্যাল লাইফে সবসময় কি কনসেন্ট্রিক লোড আসে? সবসময় তো আসে না। আর বিম এই যে কলামটা তো সবসময় এই যে ইয়ার মধ্যেও থাকে না, মানে পারফেক্টলি স্ট্রেইটও থাকে না, আর হচ্ছে যে পিন পিন কানেক্টেডও থাকে না, আর হচ্ছে এই যে ইলাস্টিক রেঞ্জের মধ্যেও থাকে না। তো এখন আমাদের আমাদের ডিজাইন তো এই সূত্র দিয়ে করলে হবে না, আমাদের ডিজাইন তো আমাদের মানে প্র্যাকটিক্যাল সূত্র ইউজ করতে হবে। সেই প্র্যাকটিক্যাল সূত্রগুলো দেখো, এরপরে যে সূত্রগুলো ইউজ করছে। আচ্ছা এখানে দেখো, এখানে যেটার কথা বলতেছে একটু পরে আসি। আচ্ছা, এখানে যেটার কথা বলতেছে এটা হচ্ছে দেখতেছো,
ইনিশিয়াল হ্যাঁ ইমপারফেকশন। ইনিশিয়াল ইমপারফেকশন কি, মানে আমি যে অ্যাজাম্পশন গুলো 4টা বাচ্চা অ্যাজাম্পশন করার কথা বলছিলাম তার মধ্যে একটা কি ছিল, স্ট্রেইট ছিল বলছিলাম না কলামটা, হ্যাঁ ইনিশিয়ালি স্ট্রেইট ছিল। এখন আমি ইনিশিয়ালি কিছু ইমপারফেকশন ধরে নিচ্ছি। সেই ইমপারফেকশন গুলো কি, সেই ইমপারফেকশন গুলো হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে কলামটা আগে থেকে পুরোপুরি স্ট্রেইট ছিল না, আগে থেকে কিছুটা ডিফ্লেক্ট অবস্থায় ছিল। হ্যালো, ওকে, হ্যাঁ হ্যাঁ শুনতে এখন পাচ্ছি আমি। এখন হচ্ছে লোড দেওয়ার কারণে আরো বেশি ডিফ্লেক্ট হবে না? হুম তাহলে কিছুটা আগে যে কিছুটা ডিফ্লেক্ট অবস্থায় ছিল সেটাকে আমি ভি ইনিশিয়াল দ্বারা প্রকাশ করতেছি। কি দ্বারা প্রকাশ করতেছি? ভি ইনিশিয়াল। ইনিশিয়াল। তো পরে পরে আবার লোড দেওয়ার কারণে যে লোডটা হবে সেই লোডটাকে বলতেছি আমি ভি, স্মল ভি দ্বারা। ঠিক আছে, তাহলে আমার লোড দেওয়ার পরে কতটুকু ডিফ্লেকশন হয়েছে? ভি মাইনাস ভিআই না? মানে বুঝছো, লোড দেওয়ার আগে থেকেই ডিফ্লেকশন ছিল ভিআই, লোড দেওয়ার ভিআই, হ্যাঁ পরে টোটাল ডিফ্লেকশন হয়েছে ভি। তাহলে ভি, হ্যাঁ তাহলে লোড দেওয়ার জন্য কতটুকু ডিফ্লেকশন হয়েছে? ভি মাইনাস ভিআই ভি না? মানে ভিআই। হুম হুম আচ্ছা, দেখো এখানে এই চিত্রে সেটাই বোঝাচ্ছে যে ইনিশিয়াল ডিফ্লেকশন ছিল ভিআই, লোড দেওয়ার পরে এতটুকু ডিফ্লেকশন হয়ে গেছে। তাহলে শুধু লোড দেওয়ার জন্য কতটুকু ডিফ্লেকশন হয়েছে? এতটুকু না? হুম আচ্ছা, তাহলে আমি এবার যদি সূত্রটা এবার বসাতে, সূত্রটা কি ছিল? ইআই ভি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু কি, এম মানে মোমেন্ট। হুম এখন ইআই ভি ডাবল প্রাইমের জায়গায় ভি মাইনাস ভিআই ইউজ করতেছি। কেন ভি মাইনাস ভিআই ইউজ করতেছি? আমার পি কারণ লোডের আমার ওইটা জন্য, পি লোডের জন্য যেতটুকু ডিফ্লেকশন হচ্ছে সেটা ইউজ করতেছে। হ্যাঁ, কি বলতেছিল? হ্যাঁ ওইটাই আপনারটাই হ্যাঁ বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ। মানে আমি ওই আগের আগের ডিফ্লেকশনটা তো পি লোডের জন্য হচ্ছে না, তাই না? হুম 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 ও ডান পাশেরটা তো সেম থাকতেছে, এই যে পিভি, ওই যে এদিকে সেকশন হ্যাঁ নিয়ে, সেকশন নিয়ে হচ্ছে যে ওই যে মোমেন্ট নিছি এই পয়েন্টে, তাহলে পি ইন্টু ভি, আর যেহেতু এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে সেজন্য মাইনাস হয়েছে। তো মাইনাস। এই যে এগুলাকে এক পাশে নিয়ে আসলে প্লাস পিভি হয়। ওকে, হুম মানে দেখো এখানে এই যে এটাকে যদি আমি গুণ যোগ ভাগ করি, ওই ইনিশিয়ালটাকে ডান পাশে রাখছে, আর হচ্ছে যে এদিকে গুণ করলে দুইটা টার্ম আসে না, হুম এই যে ইনিশিয়ালটাকে ডান হ্যাঁ হ্যাঁ পাশে বুঝতে রাখছে, পারছি আমি। আর হচ্ছে যে হুম আর বাকিগুলাকে বাম পাশে রাখছে। ঠিক আছে, হুম এবার হচ্ছে হুম এই ইকুয়েশনটাকে ইআই দ্বারা ভাগ করছে। কি দ্বারা ভাগ করছে? ইআই দ্বারা। ইআই দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? নিচেরটা পাওয়া যায় না? দেখো, হুম হুম ভি ডাবল প্রাইম ইআই দ্বারা ভাগ করে যা পাইছি তা লিখতেছি, ভি ডাবল প্রাইম প্লাস পিভি আগেরটার ডিভাইডেড, মতো। হ্যাঁ পিভি ডিভাইডেড বাই ইআই হুম ইজ ইকুয়াল টু কি, আর ভিআই আর ইয়া, ডাবল প্রাইম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আর এখন ইআই হচ্ছে ল্যামডা। হ্যাঁ পি বাই, আচ্ছা ধরো পি বাই ইআইটাকে কি লিখি আবার? ল্যামডা লিখি না, ল্যামডা স্কয়ার। হুম তো ওখান থেকে হুম ল্যামডা স্কয়ার ভি সমান সমান এত, আর ভিটা তো আলাদা, শুধু পি বাই ইআইটাকে ল্যামডা স্কয়ার লিখতেছি। আচ্ছা, হুম এবার দেখো, আচ্ছা এবার এবার ওরা কি একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছে, সেই অ্যাজাম্পশনটা কি, আগে থেকে যে ইনিশিয়ালি যে কলামটা একটু ডিফ্লেক্ট অবস্থায় ছিল সেটাও সাইনোসয়েডাল ছিল, মানে সাইন কার্ভ, বুঝে গেছে? ওকে। সেটা ধরে নিচ্ছে। এইবার হচ্ছে, তো এটা ধরে নিয়ে এবার হচ্ছে যে ইকুয়েশনে বসাই দিই, ধরো ভি ডাবল প্রাইম প্লাস ল্যামডা স্কয়ার ভি ইজ ইকুয়াল টু এই যে, আচ্ছা এটাকে আমি ধরে নিচ্ছি যে সাইনোসয়েডাল। তো আমার ইকুয়েশনে কি ছিল? ডাবল প্রাইম ছিল না, ডান পাশে কি ছিল? হুম ভিআই ডাবল প্রাইম। হুম আমি ভিআইটা বসাইলেই তো হবে না, এটাকে দুইবার এই যে ডিফারেন্সিয়েশন করে তারপরে না ইকুয়েশনে বসাইতে হবে, বুঝছো? ওকে। মানে মানে আমি ধরে নিচ্ছি যে এই যে ভিআইটা হচ্ছে সাইনোসয়েডাল, কিন্তু আমার ইকুয়েশনে তো ভিআই ডাবল প্রাইম ছিল। তাহলে ডাবল প্রাইম মানে হুম কি? দুইবার ডিফারেন্সিয়েশন করবা, তো দুইবার হুম ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, হুম
দুইবার ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। তারপরে হচ্ছে যে 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিছে ডান পাশে ভিআই ডাবল প্রাইমের মান, যেটা দুইবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছি সেটা বসাই দিছে। তারপরে হচ্ছে যে ইন্টিগ্রেশন করছে, মানে ইন্টিগ্রেশন করে মানে সলিউশনটা পাইছে ভিএক্স এর মান। কিভাবে সলিউশন করছে সেটা দেখার দরকার নাই, তোমার শুধু সূত্রগুলো মনে রাখলেই হবে। C1 এত প্লাস C2 প্লাস এত ইকুয়াল টু এত, আগের মতোই। একটা কস আসবে, একটা কি আসবে, সাইন আসবে। এবার হচ্ছে যে দুই এন্ডে আমার C1 আর C2 দুইটা আছে, সেজন্য আমার দুইটা বাউন্ডারি কন্ডিশন লাগবে। একটা হচ্ছে V0 তে 0 আর একটা VL এ 0। এই দুইটা থেকে আমি পাচ্ছি কি C1 ও 0 পাচ্ছি, C2 ও 0 পাচ্ছি। তো আর শুধু বাকি থাকে ডান পাশের যেটা আছে সেটা বাকি থাকে, সেটা লিখছি। সেটা লেখার পর ওই যে এখানে যেখানে যেখানে ল্যামডা আছে সেই ল্যামডা সেই ল্যামডার মানটা P ডিভাইডেড বাই EI যেটা ধরে নিছিলাম সেটা এখানে মানটা বসাই দিছি। মানটা বসানোর পরে এটা আসছে, এটাই হচ্ছে আসল সূত্রটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই আসল সূত্রের জায়গায় এখন আমি কোন একটা নির্দিষ্ট পয়েন্ট, মানে যে কোনো পয়েন্টে তো আমি ডিফ্লেকশন বের করতে পারি। এক্স এর জায়গায় এক্স এর যে কোনো মান বসাই তো আমি ডিফ্লেকশনটা বের করতে পারি, মানে কতটুকু বাকি হয়েছে। হ্যাঁ বলো। পিসিআর টা কোত্থেকে আসছে? পি বাই পিসিআর ওই যে ওই সূত্রের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই দেখো এই পিটা হচ্ছে, আচ্ছা পিসিআর আর পি এর মধ্যে পার্থক্যটা বুঝো নাই। পিটা হচ্ছে যে আমি যেই লোডটা দিচ্ছি, মানে আমি কলামে যে কোনো লোডই তো দিতে পারি, মানে 100 কিপ দিতে পারি, 200 কিপ দিতে পারি, 300 কিপ দিতে পারি। আর পিসিআরটা কিভাবে আসছে, পিসিআরটা হচ্ছে যে আগে যে বাকলিং লোডটা আমি পড়ছিলাম, ও আচ্ছা, আগের পিসিআর এ যে লোডটা, দাঁড়াও এখানে দেখো, এই যে পিসিআর ল্যামডা স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। হ্যাঁ, মানে এখানে এখানে হচ্ছে যে এই যে ও শিট, হ্যাঁ এখানে দেখো এই যে সূত্রে ল্যামডা স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার একটা টার্ম আসতেছে, সেই টার্মের জায়গায় আমি কি লিখতেছি, পিসিআর লিখতেছি। আচ্ছা, তো এই পি আর পিসিআর এর মধ্যে পার্থক্য হচ্ছে যে ধরো আমি বলছিলাম না 100 কিপে কি 100 কিপটা হচ্ছে ক্রিটিক্যাল লোড ছিল, যে এই লোডে কি হচ্ছে ডিফ্লেকশন শুরু হচ্ছে। কিন্তু আমি তো এই যে পি এর মান ধরো 50 হইতে পারে, 60 হইতে পারে, 70 হইতে পারে, 100 হইতে পারে, 200 হইতে পারে। আমি যে লোড কলামে দিচ্ছি সেই লোডটা হচ্ছে পি। আর পিসিআর তো সবসময় নির্দিষ্ট, যে এই কলামের জন্য 100 কিপ দিলে করবে, বুঝছো? বুঝছি। আচ্ছা, তো ওখান থেকে আমি এক্স এর বিভিন্ন মান বসায় আমি কি পাচ্ছি, ডিফ্লেকশনটা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, এটা একটু পরে আসি এই গ্রাফটা, কেন এখানে আমরা লোড এক্সেন্ট্রিসিটি এটা এখনো পড়াই নাই, এটা পরে স্লাইডে আছে। ওই স্লাইডে আবার এই গ্রাফটা দেওয়া আছে, তারপরে পরে বলতেছি, ঠিক আছে? লোড এক্সেন্ট্রিসিটির, আচ্ছা এখন দেখো আমরা শুধু একটা জিনিসের কথা বলছি, সেটা কি বলতো, একটু দাঁড়াও, কনসেন্ট্রিক লোড এটার ব্যাপারে বলছেন। মানে একটু আগে আমরা যেই সূত্রটা প্রমাণ করছি সেটা হচ্ছে যে কি আগে থেকে কিছুটা কি কি হয়েছিল, ইনিশিয়াল মানে ডিফ্লেক্টেড অবস্থায় ছিল, মানে আগে থেকে কিছুটা বাকলিং হয়েছিল, সেটার জন্য না পড়ছি। হ্যাঁ, আমরা তো শুধু একটা অ্যাজাম্পশনকে কারেক্ট করছি, একটা অ্যাজাম্পশনকে কারেক্ট করছি যে আগে মানে পারফেক্ট অবস্থায় ছিল না, কলামটা আগে পারফেক্ট অবস্থায় না থাকলে কি হয় সেটা আমরা দেখছি। ঠিক আছে, এখন আমরা দেখব কি, আমরা বলছিলাম না এই যে লোড হচ্ছে কনসেন্ট্রিক অবস্থায়, এই সূত্রটা প্রমাণ করছিল। এখন হচ্ছে যে মানে এক্সেন্ট্রিক অবস্থায় যদি থাকে লোডটা, তাহলে কি হবে? আচ্ছা, চিত্রটা একটু, হ্যাঁ বলো। এক্সেন্ট্রিক শব্দের এমনি আবেদনের অর্থ কি বাংলা? বাংলা মানে হচ্ছে যে, না জানলে সমস্যা নাই, মানে আসলে জানেন কিনা এই জন্য জিজ্ঞেস করলাম। না বললো না জানলো, মানে কনসেন্ট্রিক ওয়ার্ডটা কোথা থেকে আসছে, সেন্ট্রিক কথাটা কোথা থেকে আসছে? সেন্ট্রিক মানে হচ্ছে সেন্টারে পড়বে, ঠিক আছে? কনসেন্ট্রিক মানে হচ্ছে কেন্দ্রীভূত।
কেন্দ্রীভূত আর কি। আর এক্সেন্ট্রিক মানে হচ্ছে যে কেন্দ্রীভূত না, এরকম মানে হচ্ছে যে বাইরে ছড়াই পড়ছে আর কি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চিত্রটা ভুল এখানে যেটা আছে। ওকে। ভুল কেন দেখাই আমি। ধরো একটা লোড, মানে সরি একটা কলাম, ধরো এটা হচ্ছে একটা কলাম। তো লোড যদি কনসেন্ট্রিক অবস্থায় থাকতো তাহলে হচ্ছে যে মাঝখান বরাবর পড়তো না। হ্যাঁ। এখন এক্সেন্ট্রিক থাকার কারণে একটু দূরে গিয়ে পড়বে, মানে হচ্ছে দূরে গিয়ে বলতে এত কলামের বাইরেও যাবে না, মানে হচ্ছে যে কলামের নিউট্রাল এক্সিস এখানে না, নিউট্রাল এক্সিস থেকে একটু দূরে পড়বে। বুঝে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এখানে আসলে চিত্রটা ভুল বলা যায় না, যেহেতু কলামটাকে একটা লাইন দ্বারা আঁকছে, তাহলে লোডটাকে যদি বাইরেই দেখতো তাহলে তো আর হইতো না, কলামের মধ্যেই তো লোডটা পড়তেছে, কিন্তু নিউট্রাল এক্সিস বরাবর পড়তেছে না, নিউট্রাল এক্সিস থেকে একটু দূরে গিয়ে পড়তেছে। বুঝে গেছে? হ্যাঁ। তো ওই দূরত্বটা, নিউট্রাল এক্সিস থেকে যে দূরত্বটা গিয়ে পড়তেছে সেটাকে কি দ্বারা প্রকাশ করতেছি? ই দ্বারা, মানে এক্সেন্ট্রিসিটি, ই দ্বারা। ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আবার আসি, তো এক্সেন্ট্রিসিটি কারণে কি হয়, মানে হচ্ছে যে ডিফ্লেকশনে কি পরিবর্তন আসে সেটা আমরা দেখি। তো দেখো আমরা জানি যে ইআই ভি ডাবল ইআই ভি ডাবল প্রাইম সমান সমান কি এম, এই সূত্রটা তো আমরা জানি। আগে এম আসতেছিল শুধুমাত্র পি ইন্টু ভি এর জন্য, এখন এম আরো একটার কারণে আসবে, সেটা হচ্ছে যে পি ইন্টু ই এর জন্য। কেন? এক্সেন্ট্রিক অবস্থায় লোড পি পড়ার কারণে ওই এক্সেন্ট্রিসিটির জন্য নিউট্রাল এক্সিসের সাপেক্ষে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। আগে বুঝছো, নিউট্রাল এক্সিসে কনসেন্ট্রিক লোড যখন ছিল, যখন লোডটা নিউট্রাল এক্সিসে পড়তো তখন ই এর মান কত ছিল? 0 ছিল না? 0 ছিল, হ্যাঁ। তখন তো এই পার্টটা ছিল না। হ্যাঁ, এখন এক্সেন্ট্রিসিটির জন্য একটা মোমেন্ট আসতেছে, আর একটা মোমেন্ট তো আগে থেকেই আসে, যেটা ওই যে মানে বাকলিং এর জন্য যে মোমেন্টটা আসে। ঠিক আছে। তো ওখানে আমি কি করছি, বাকলিং এর জন্য যেটা আসে সেটা বাম পাশে আনছি, আর এক্সেন্ট্রিসিটিটা ডান পাশে রেখে দিছি ওই আগের মতো, ল্যামডা মানে ইআই দ্বারা ভাগ করছি, ইআই দ্বারা ভাগ করে ল্যামডা স্কয়ার সমান পি বাই ইআই ধরছি। ওইটাকে যদি ল্যামডা স্কয়ারের মানটা যদি এখানে বসাই তাহলে হচ্ছে ভি ডাবল প্রাইম প্লাস ল্যামডা স্কয়ার ভি সমান সমান মাইনাস ল্যামডা স্কয়ার ই। তো আচ্ছা, এই পাশের অংশটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা জানি যে এটা সাইনোসয়েডাল পাই, সাইনোসয়েডালের মধ্যে একটা কস পাই একটা সাইন পাই। আচ্ছা, এখানে একটা কস একটা সাইন কেন পাই বলো তো? দেখো, আমরা কার্ভটা সাধারণত দুইটাই যদি সাইনোসয়েডাল, দুইটাই যদি সাইন সাইন হইতো, একটা উপরে আসতো একটা কি আসতো? নিচে আসতো। আর এখানে তো আমরা সাধারণত দুইটাই উপরে দেখতেছি, একটা তো সাইনের সাথে মিলানো যায় আর একটা কিসের সাথে মিলাইতে হবে? কসের সাথে। কেন? কসের গ্রাফটা কি ছিল? এরকম ছিল না প্রথম শুরুটা? আচ্ছা, একটা সাইন পাই একটা কস পাই আর এই দিকের মাইনাস সি থাকে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন, যদি তুমি করতে চাও তাহলে করতে পারো, কিন্তু একটু জটিল হয়ে যাবে ইন্টিগ্রেশনটা, মানে কিছু জেড ধরতে হবে, সাধারণত দরকার নাই। আচ্ছা, তো এখন হচ্ছে দুইটা যেহেতু সি1 সি2 দুইটা কনস্ট্যান্ট আছে, তাহলে আমার দুইটা বাউন্ডারি কন্ডিশন লাগবে। দুইটা বাউন্ডারি কন্ডিশন থেকে আমি সি1 আর সি2 এর ভ্যালু পেয়ে গেছি। সি1 আর সি2 এর ভ্যালু যদি আমি এখানে বসাই দিই তাহলে হচ্ছে যে ভিএক্স এর মান পেয়ে যাব। আর যদি এখন হচ্ছে যে কোনো দূরত্বে আমি কি বের করতে পারি? ডিফ্লেকশনটা বের করতে পারি। এখানে শুধুমাত্র মিড স্প্যানের জন্য ডিফ্লেকশনটা বের করে দিছে, মানে হচ্ছে যে L/2 এর জন্য আমি যে কোনো এক্স এর মান যে কোনোটা বসাইলে আমি ডিফ্লেকশনটা পেতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি লোড এক্সেন্ট্রিসিটির জন্য ডিফ্লেকশনের সূত্র পাচ্ছি এটা। এর আগে ইমপারফেকশনের জন্য, মানে হচ্ছে যে আগে থেকে যদি কোনো ডিফ্লেক্ট হয়ে থাকে সেটার জন্য আমি ডিফ্লেকশনের সূত্র পাচ্ছি এটা। বুঝে গেছে? মানে হচ্ছে যে কলামটা যদি স্ট্রেইট না থাকতো তখন আগে থেকে কিছু ডিফ্লেক্ট হয়ে থাকতো, সেটার জন্য আমি এই সূত্রটা পাচ্ছি। আর যদি লোড এক্সেন্ট্রিসিটির জন্য এই সূত্রটা পাচ্ছি। তো এখানে বিভিন্ন মান বসাইছে, বিভিন্ন মান বসাইয়ে কি করছে, গ্রাফটা আঁকছে। মানে হচ্ছে যে একবার পি 10 কিপ লোড দিছে আর একবার 20 কিপ লোড দিছে যে কোনো একটা নির্দিষ্ট এক্সেন্ট্রিসিটি এর জন্য। মানে হচ্ছে যে এই যে পি বাই পিসিআর এর আর হচ্ছে যে গ্রাফটা আঁকছে,
পি বাই পিসি আর আর এই গ্রাফটা এঁকে দেখতেছে যে দেখো গ্রাফ 1 কি নির্দেশ করতেছে, গ্রাফ 1 নির্দেশ করতেছে, দেখো এখানে গ্রাফ 2 আর গ্রাফ 1 লেখা আছে। গ্রাফ 1 নির্দেশ করতেছে ইনিশিয়াল ইমপারফেকশনের জন্য মানে যে যেটা পাওয়া যায়, আর হচ্ছে যে গ্রাফ 2টা নির্দেশ করতেছে ইয়ার জন্য, কিসের জন্য, এক্সেন্ট্রিসিটির জন্য। আর তুমি দেখলেই বুঝবা, দেখো গ্রাফ 2টা দেখো 0 পয়েন্ট থেকে একটু ডান পাশে সরে আসছে না? এটা কেন সরে আসছে বলতো? লোডটাও কি নিউট্রাল এক্সিস বরাবর পড়তেছে না, লোডটাও একটু দূরে সরে গেছে, মানে এক্সেন্ট্রিসিটি হইছে যে, বুঝছো? এটা ডানে, প্রত্যেকটা পয়েন্ট ডানে সরে গেছে যে। আচ্ছা, আচ্ছা এবার দেখো আরেকটা অ্যাজাম্পশন সম্পর্কে বলি। আরেকটা অ্যাজাম্পশন কি ছিল, যে আমাদের উনি ওই যে বিজ্ঞানী অয়েলার, উনি কি প্রমাণ করছিল, শুধুমাত্র এই যে ইলাস্টিক রেঞ্জের মধ্যে ধরছিল না। এখন এই যে কলাম তো সবসময় ইলাস্টিক রেঞ্জের মধ্যে থাকতে নাও পারে, সেটা প্লাস্টিক রেঞ্জের মধ্যেও চলে যেতে পারে। তো এখন হচ্ছে যে এখানে এখানে সেটা প্রমাণ করছে যে ইলাস্টিক রেঞ্জের জন্য একবার প্রমাণ করছে, আর একবার হচ্ছে প্লাস্টিক রেঞ্জের জন্য আরেকবার মানে দুইবার করতে হবে তোমাকে, মানে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। তো হচ্ছে যে আমরা কি পাচ্ছি, ইআই ভি ডাবল প্রাইম সমান সমান এম। তো এখানে ইলাস্টিক রেঞ্জের সূত্রটা কি, আগের মতো হবে, যে মাইনাস পিভি মাইনাস পি। এত প্লাস্টিক রেঞ্জের মানে প্লাস্টিক রেঞ্জের জায়গায় এখানে একটু চেঞ্জ হবে, যে এমপি ইউজ হবে, তখন আর ইআই ডাবল ভি প্রাইম ইউজ হবে না, তখন এমপি ইউজ হবে। কেন? প্লাস্টিক রেঞ্জে মোমেন্ট তো এখানে মানে কলামের ক্ষেত্রে মানে একটা এভারেজ মোমেন্ট ধরে নিচ্ছে, যে এখানে হচ্ছে যে মোমেন্ট একটু উঁচু নিচু হয়, কিন্তু এখানে এভারেজ প্লাস্টিক মোমেন্টের ক্ষেত্রে এভারেজ মোমেন্ট ধরে নিচ্ছি, সেই এভারেজ মোমেন্টটাই ইউজ করে সূত্রটা প্রমাণ করতেছে। তো আচ্ছা, এখানে আমার একটা মানে একটা সিলি কোশ্চেন, সেটা হচ্ছে মানে আমি সব ক্ষেত্রে দেখি মানে যে কোনো সূত্র প্রমাণ করার আগে মানে আমার কাছে কেমন জানি মনে হয় গায়ের জোরে সবকিছু করতে চাই, এরকম কিছু মানে তারা তাদের নিজের ইচ্ছা মতো সবকিছু নিয়ে আসে, এরকম কিছু। মানে হচ্ছে যে ধরো এরকম কিছু না, মানে হচ্ছে যে ধরো সলভ করতে পারতেছে না, ওরা জানে, হ্যাঁ, মানে ওরাও জানে হ্যাঁ, যে এত কন্ডিশন দিয়ে সলভ করা যাচ্ছে না। ধরো তুমি একটা ম্যাথ পাইছো, সেই ম্যাথটাতে এক্স ওয়াই জেড, এই যে পি কিউ আর এস টি, এরকম অনেকগুলো ভেরিয়েবল আছে, মানে 10টা ভেরিয়েবল আছে, 10টা ভেরিয়েবল দিয়ে তুমি তো সলভ করতে পারতেছো না। তো ওই 10টা ভেরিয়েবলের মধ্যে তুমি কতগুলাকে কনস্ট্যান্ট বানাই দিছো, যে পি কিউ আর এস টি এর মান তুমি 1 2 3 4 ধরে নিছো, ধরে নিয়ে তুমি সলভটা করে ফেলছো। সলভটা করে তারপরে তুমি আনসার একটা দেখাইছো, যে ওই যে পি কিউ আর এস টির মান যদি আমি ওই কাছাকাছি ধরি, তবুও হচ্ছে যে আমার সলভটা যেভাবে আসে ওটা প্রায় প্র্যাকটিক্যালের সাথে মিলে। বুঝে গেছে? ওরকম আর কি। মানে হচ্ছে যে এখানেও কি করছে, যে ওরা হচ্ছে যে কতগুলাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে আগে প্রমাণ করে দিছিল, তো পরে দেখতেছে যে এটা প্র্যাকটিক্যালি মিলতেছে না, পরের বিজ্ঞানীরা কি করছে, এগুলা আবার বের করছে। আচ্ছা, তো ইলাস্টিক রেঞ্জের জন্য এই যে ইআই ডাবল ভি প্রাইম ইউজ করা যাবে, কিন্তু প্লাস্টিক রেঞ্জের ক্ষেত্রে পি এমপি ইউজ করতে হবে। তো ওখান থেকে আমি এখানে প্রমাণটা দেখাই নাই, কিন্তু ডিফ্লেকশনের সূত্র দেখাচ্ছে কি ই, মানে হচ্ছে যে ইলাস্টিক রেঞ্জেরটা তো আগের মতোই, প্লাস্টিক রেঞ্জেরটা শুধু একটু চেঞ্জ হবে, এমপি ডিভাইডেড বাই পি মাইনাস ই। বুঝে গেছে? আচ্ছা, এখানে সেক কেন আছে? সেক, সেক তো সূত্র থেকে আসছে, এর আগের যেটা যদি দেখো, দেখো এখানে সেক ছিল না, ওই যে কসটাস, মানে কোন এখানে সলভ করছে আর কিছু না, মানে যে এই যে কস আর টেন ছিল, টেনটাকে কি লিখছে সাইন বাই ধরো কস লিখছে, তারপর এখানে সেক কিভাবে আসছে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয় বলতো,
আহ sin বা আহ, cos sin square cos ওরা কি করলো বুঝলাম না তো। সূত্রেই সেক আসতেছে, বাট সেকটা কিভাবে আসতেছে? আচ্ছা সমস্যা নাই, বাদ দেন, সমস্যা নাই, প্যারা নেই। হুম। এটা এত আচ্ছা মাথা একটু ব্যথার কিছু এই যে নাই। যদি দরকার হয় তাহলে আমি তোমাকে ক্যালকুলেশনটা করে দেখাইতে পারি, কজ পরে করে দেখাবো আর কি, হ্যাঁ হ্যাঁ আরেকদিন। হ্যাঁ, ওকে ওকে, এটা নিয়ে মাথা ব্যথা না, মানে আমি হঠাৎ করে সাইন কস থেকে শিখে আসতো, এই জন্য বললাম আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে একটা ছোট ম্যাথ আছে, সেই ম্যাথটা যদি বলি, যে ইআই এর মান দেওয়া আছে, এই যে কলামের লেন্থটা দেওয়া আছে, মানে এক্সেন্ট্রিসিটিও দেওয়া আছে যে 0.10 ফিট দূরে লোডটা পড়তেছে। আচ্ছা এমপি দেওয়া আছে। আচ্ছা এখানে হচ্ছে যে কয়েকটা এমপি দেওয়া আছে, একবার হচ্ছে 200 কিপ ফিট হইলে কি হবে, 100 কিপ ফিট হইলে কি হবে, 50 কিপ ফিট হইলে কি হবে। আচ্ছা এখন দেখো, তো ইলাস্টিক রেঞ্জের ক্ষেত্রে তো আর এই মোমেন্টগুলো কোনো দরকার নাই। ইলাস্টিক রেঞ্জের ক্ষেত্রে তো শুধুমাত্র এই যে ইআই এল এগুলো দিয়েই আমি সূত্রটা কভার করতে পারবো, বুঝে গেছে? হুম। মানে ইলাস্টিক রেঞ্জের ক্ষেত্রে দুইটা সূত্র না, একটা হচ্ছে ইলাস্টিক রেঞ্জের ক্ষেত্রে সূত্র, আর একটা হচ্ছে প্লাস্টিক রেঞ্জের ক্ষেত্রে সূত্র। তো আচ্ছা আচ্ছা, ইলাস্টিক রেঞ্জের ক্ষেত্রে আমার সূত্রটা কি, ওই যে সেক এত পি রুট ওভার পি বাই পি সি আর মাইনাস ওয়ান। তো এখানে 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 একটা জিনিস বলে নাই যে লোড কতটুকু দিচ্ছে ওই কলামের, তত ওই কলামে তখন কত লোড পড়তেছে সেটা বলে নাই, সেজন্য আমি এখানে পি রেখে দিছি। আর হচ্ছে পিসিআর এর জায়গায় আমি শুধু পিসিআর এর মানটা বের করে নিচ্ছি, যে বাকলিং অয়েলার মানে ক্রিটিক্যাল লোডটা কত হবে সেটা বের করে দেখতেছি যে 978 কিপ। 978 কিপ যদি এখানে পিসিআর এর জায়গায় 978 কিপ বসাই, তাহলে হচ্ছে যে যেটা পাবো সেটা হচ্ছে যে ইলাস্টিক রেঞ্জের জন্য। আর তেমনি ভাবে প্লাস্টিক রেঞ্জের জন্য যেহেতু তিনটা বের করতে বলছে, 200 এর জন্য, 100 এর জন্য, 50-এর জন্য, সেজন্য আমি তিনটা বের করে দেখাইছি, 200, 100, 50-এর জন্য কত হবে। বুঝে গেছে? হুম হুম। আচ্ছা এগুলা কি অন্যদিন পড়ি তাহলে, হ্যাঁ। তাহলে আমরা কি ওকে, দেখছি, কি দেখছি দেখো বলো তো। আমরা দেখছি যে কয়েকটা সূত্র দেখছি, সেই সূত্রগুলা কি কি, প্রথম থেকে যদি আসি তাহলে দেখতেছি যে আমরা এই যে বাকলিং পড়ছি, বাকলিং এ সাধারণত কতগুলো এজাম্পশন ধরে পড়ছি। সেই এজাম্পশন গুলার মধ্যে অন্যতম এজাম্পশন গুলো হচ্ছে যে কলামটা প্রথমে স্ট্রেইট ছিল, তারপরে কলামটা প্রমাণ করছে যে এই যে হুকলো মেনে প্রমাণ করছে, হুকলো কোথায় মানে, হুকলো মানে যে যদি এই যে স্ট্রেস আর স্ট্রেন কি হয়, এই যে মানে প্রপোর্শনাল হয়। আর স্ট্রেস প্রপোর্শনাল কখনোই ইলাস্টিক রেঞ্জে হয়। তাহলে এই ইউলার বাকলিংটা ইলাস্টিক রেঞ্জে প্রমাণ করছে। কলামটা যদি স্ট্রেইট হয় তাহলে প্রমাণ করছে। আর পিন পিন কানেক্টেড যদি হয় তাহলে প্রমাণ করছে। আর হচ্ছে কনসেন্ট্রিক লোডের জন্য প্রমাণ করছে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তো আমরা সেরকম পাবো না। তো প্র্যাকটিক্যাল লাইফে যেহেতু আমরা সেরকম পাবো না, তখন হচ্ছে যে কলামটা ইমপারফেকশন, মানে হচ্ছে কলামটা আগে থেকে কি ছিল, পারফেক্ট ছিল না। পারফেক্ট কেন ছিল না, আগে থেকে একটু ডিফ্লেক্ট অবস্থায় ছিল। তো আগে থেকে যদি ডিফ্লেক্ট অবস্থায় থাকে তখন তার ডিফ্লেকশন মাপার জন্য ডিফ্লেকশনের সূত্রটা কেমন হবে সেটা দেখছি। তারপরে হচ্ছে যে এই যে লোডটা যদি এক্সেন্ট্রিক অবস্থায় থাকে তখন তার ডিফ্লেকশনের সূত্রটা কেমন হবে সেটা দেখছি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এরপরে দেখছি আমরা লোডটা যদি ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি, মানে বুঝাচ্ছে যে যে যদি শুধু ইলাস্টিক রেঞ্জে যদি না থাকে, ইলাস্টিক রেঞ্জের থেকে যদি প্লাস্টিক রেঞ্জে চলে যায়, তখন হচ্ছে ইলাস্টিক রেঞ্জেরটাও বিবেচনা করতে হবে, প্লাস্টিক রেঞ্জেরটাও বিবেচনা করতে হবে। বুঝে গেছে? এতটুকু পড়ছি আমরা। ওকে, ওকে। শুধুমাত্র লাস্টের সূত্রগুলো মনে রাখলেই হবে। আর প্রসিডিউরটা তো বুঝছো কিভাবে বের করছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে যে তোমাদের এই যে মানে গত বছর কোনো টার্ম ফাইনাল ইউজ হয় না, মানে হচ্ছে যে গত বছর টার্ম ফাইনালের যে কোয়েশ্চেন গুলা সেগুলোর মতো দেওয়ার আচ্ছা চেষ্টা করে না, মানে আচ্ছা, সেগুলা। রেকর্ডিং অফ করেন, আমি বলতেছি। আচ্ছা আচ্ছা
রিমুভ করতেছি।